ঢাকায় আসার পর আমার ছোট ভাই একটা শাড়ির দোকানে সেলসম্যানের জব নেয়, যেখানে ওর বেতন থাকে 16,000 টাকা। কিন্তু এই 16,000 টাকায় তো আমাদের সংসার চলবে না, যেখানে আমি আমার স্বামীর ঘর ছেড়ে মেয়েকে নিয়ে বাবার ঘাড়ের উপরে চলে এসেছি। বাবাও অসুস্থ মানুষ, তেমন কোনো কাজ করতে পারে না। আর বাড়িতে বড় ভাই জায়গা জমি সব রেখে দিয়েছে, বড় ভাবি কিছুই আনতে দেয়নি। এখানে এসে নতুন সংসারের মতো সবকিছু আমাদের কিনতে হয়েছে। আমার মা তেমন একটা চালাক মানুষ না, সহজ সরল বোকা প্রকৃতির মানুষ। তাকে সে যেভাবে বুঝিয়েছে আমার বড় ভাবি, সে ঠিক সেইভাবেই বুঝেছে, কোনো কিছু নিয়ে জোরাজোরি করেনি। আমার বড় ভাবি সব কিছুই রেখে দিয়েছে, আসার সময় শুধু কিছু পাতিল আনতে দিয়েছে। আর আমাদের ঘরে যত জিনিসপত্র ছিল সব কিছু নাকি আমার বড় ভাইয়ের পাওনা, তাই তারা রেখে দিয়েছে। মোট কথা, আমার বড় ভাই কিছুদিন বিদেশে ছিল, তো সেই টাকা দিয়ে নাকি সব কিছু কেনা হয়েছে। আমি আসলে জানি না, কারণ ছোট থেকে তো বাবাকেই দেখতাম সংসারের জিনিসপত্র কিনতে। এখন শুনি সব নাকি বড় ভাইয়ের ইনকামের টাকা। যাই হোক, সব বাদ। আর তাছাড়া আমি যেহেতু একটা ডিভোর্সি মেয়ে, আমার কথা কেই বা শুনবে বা কয়জনই বা মানবে? আমি তো তেমন কোনো কথা বলতেই পারতাম না। ও, আপনাদেরকে তো বলাই হয়নি, আমার স্বামীকে যখন জেলখানায় নিয়ে যায় তখন আমি তাকে ডিভোর্স দিয়ে দিই। এখন অনেকেই বলতে পারেন কেন ডিভোর্স দিয়েছি। তাকে ডিভোর্স দেওয়ার আমার কাছে অনেক কারণ আছে। যেমন সে যখন সিলেটে আমাকে বাসা করে রাখতো, ওই যে সপ্তাহে অনেকদিন সে নিখোঁজ থাকতো, বলেছিলাম না, সে নিখোঁজ থাকাটা নাকি সে নিষিদ্ধ পল্লীতে কাটাতো, তারই বন্ধু বলেছে আমাকে। এখন অনেকেই বলতে পারেন বন্ধু কেন বললো। আসলে ওদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, যে কারণে সে আমার কাছে সবকিছু বলে দেয়। আর ওর বন্ধুর নাকি গিল্টি ফিল হচ্ছিল যে আমার মতো একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আমার স্বামীকে নাকি সে অনেকবার বুঝিয়েছে, কিন্তু সে বুঝেনি। ওই যে সে নিখোঁজ থাকতো, সে নিষিদ্ধ পল্লীতে যেয়ে থাকতো, কারণ তার টাকা ফালানোর জায়গা ছিল না। এখানে বউ মেয়ে না খেয়ে থাকলেও তার কোনো সমস্যা ছিল না। তার নিজের ফুর্তি, তার নিজের শরীরের চাহিদা মেটানো ছিল বড় ইম্পর্টেন্ট কাজ। আমি ওনার বন্ধুর মুখের কথা শুনেও বিশ্বাস করতে চাইনি, কিন্তু বিশ্বাস করতে বাধ্য হয়েছি যখন ওর তোলা কিছু ছবি দেখেছি। ওই যে ও যেত, ওরা দুইজনই নাকি যেত, কিন্তু মাঝে মধ্যে কিছু ছবি তুলে রাখতো। সেই ছবিগুলো দেখার পর না, কলিজাটা মোচড় দিয়ে উঠেছে। যার হাত ধরে এত দূরে চলে এসেছি, যার হাত ধরে একবারও বাবা মার কথা চিন্তা করিনি, যার হাত ধরে নিজের জীবনের কথা চিন্তা করিনি, তার এক কথায় লেখাপড়া ছেড়ে দিয়েছি। বাড়ির একমাত্র মেয়ে এবং দুই ভাইয়ের চোখের মণি ছিলাম, সেখান থেকে চোখের কাটা হয়ে গিয়েছি। সেই মানুষটার কাছে এত অবহেলা, এত লাঞ্ছনা, এত অপবাদ কি সহ্য করা যায় বলেন? সব মেনে নিতাম যদি চরিত্রটা ঠিক থাকতো। সে তো তার চরিত্রটাও আমার জন্য ঠিক রাখতে পারলো না, শুধু শুধু আমাকে অপবাদ দিয়ে যেত আমার নাকি চরিত্র ভালো না। যাই হোক, আমার ছোট ভাই জোর করে তাকে ডিভোর্স দেওয়ায় আমারও ইচ্ছে ছিল। ইচ্ছে না থাকলে কোনো মেয়েকেই কখনো কেউ ডিভোর্স দেওয়াতে পারে না। আমার ইচ্ছে ছিল বলেই আমি তাকে ডিভোর্স দিয়েছি। আর যাই হোক, একটা নেশাখোর মানুষের সাথে থাকতে পারলেও চরিত্রহীন মানুষের সাথে কখনোই থাকা যায় না। ঢাকা আসার পর যখন দেখলাম ছোট ভাইয়ের ঘাড়ের উপর একা পড়ে যাচ্ছে সবকিছু, সে সামলাতে হিমশিম খাচ্ছে, তাও আমাদেরকে কিচ্ছু বলে না। সে দিন রাত খেটে যাচ্ছে আমাদেরকে একটু ভালো রাখার, কিন্তু ওই 16,000 টাকায় কি সংসার চলে? ঢাকা শহরে চলে না। যদিও অনেক আগের কথা, তারপরও অনেক কষ্ট হতো। আমরা এতগুলো মানুষ, আমার বাচ্চার দুধ, আমার বাচ্চার সবকিছু মিলিয়ে আমার ভাইয়ের উপর অনেক বড় চাপ পড়ে যায়। তখন আমি চিন্তা করলাম যে আমি নিজে কিছু করব। নিজে যদি কিছু করে অল্প কিছু টাকাও যদি দিতে পারি, তাহলে অন্তত পরিবারের বোঝা হব না। আমি যখন 9-এ পড়ি, তখন আমাদের গ্রাম থেকে বাজারে যেয়ে অনেক কষ্ট করে কম্পিউটার শিখেছিলাম। মোটামুটি কম্পিউটারটা চালাতে জানি। সেই সুবাদে আমার কল সেন্টারে একটা জব হয়। ওইখানে আমার পাশাপাশি ডেস্কে একটা ছেলে জব করতো। ও প্রায় সময় আমার দিকে তাকিয়ে থাকতো, কিন্তু আমি এত একটা গুরুত্ব দিতাম না। আমার মাথায় সবসময় আমার বাচ্চার চিন্তা ভাবনা থাকতো, নিজে কিভাবে টাকা ইনকাম করব বা কিভাবে সংসারের হাল ধরতে পারবো সেই চিন্তা থাকতো। তাই কারোর দিকে তাকানোর সময় পেতাম না। বাসা আর অফিসের মধ্যেই ছিল আমার জীবন, বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা। হুট করে একদিন ওই ছেলেটা আমাকে বলে বসলো আমাকে নাকি তার ভালো লাগে। মাঝে মধ্যে কথা হতো টুকটাক, কিন্তু ওইরকম ক্লোজলি কোনো কথা হতো না। আমি সঙ্গে সঙ্গে তাকে সাফ সাফ মানা করে দিই। এখানে আরেকটা কথা, আমি যে বিবাহিত বা আমার যে একটা মেয়ে আছে ওখানে বলিনি, কারণ ওখানে সব আনম্যারিড মেয়েদেরকেই চাকরি দেওয়া হতো। তাই এই চাকরিটা আমার খুব দরকার ছিল, তাই মেয়ের কথাটা লুকিয়ে যাই। মাকে যে ওই কথাগুলো বলি, তখন মা আর বাবা মিলে প্রেশার দিতে থাকে আমি যেন ছেলেটাকে বিয়ে করি, আমার মেয়েকে তারা পালবে। এবং কখনো যেন না বলি যে আমার একটা বিয়ে হয়েছিল, আমার জীবনে কলঙ্ক আছে। আমি রাজি হচ্ছিলাম না, কারণ আমার তো বিয়ে করার ইচ্ছেই ছিল না। সেখানে আমার ভাই যখন জানতে পারলো ব্যাপারগুলো, তখন আমার ভাই আমাকে বলল যে আমার কসম লাগে তুই বিয়েটা কর, আর কতকাল এভাবে একা থাকবি? একটা নরপিশাচের জন্য নিজের জীবনটা এভাবে নষ্ট করিস না। ও তোকে কখনোই ভালোবাসেনি, ও তোকে ব্যবহার করে গেছে।
আর এই মেয়েকে আমরাই দেখে রাখবো, তুই চিন্তা করিস না, তুই তোর জীবন নিয়ে নতুন করে শুরু কর। কিন্তু আমি রাজি হচ্ছিলাম না, কারণ আমার মেয়েটাকে রেখে আমি কিভাবে থাকবো।